হ্যালো ক্লাস 10 এর স্টুডেন্টরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো পুজোর গন্ধ নিশ্চয়ই প্রত্যেকে কেটে গেছে। তো আমাদেরকে আবার পড়াশোনার গন্ধতে কিন্তু মেতে উঠতে হবে, বুঝতে পারলে? তো আমরা যে জায়গাতে থেমেছিলাম, কোথায়? হিমোফিলিয়া আমরা ফাইনাল লেকচার করেছিলাম বংশগতি চ্যাপ্টারে। আজকে আমরা এই চ্যাপ্টারের একদম লাস্ট লেকচার করব বর্ণানুতা দিয়ে। একদম পুরোপুরি এই চ্যাপ্টারটা কিন্তু আমরা কি করব? ক্লোজ করব, বুঝতে পারলে? তো চলো, খাতা পেন নিয়ে তোমরা বসে যাও, নোট করবে, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বুঝতে পারলে? কারণ চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। আর যারা একটু অলস স্টুডেন্ট আছো, যারা নোট করতে ইচ্ছা এখন করছে না, তাদের জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে নোট থাকবে, তোমরা পিডিএফ নোট ডাউনলোড করে নেবে, বুঝতে পারলে? তো চলো শুরু করা যাক। তো বর্ণানুতা, আচ্ছা, হিমোফিলিয়া যারা যারা বুঝতে পেরেছিলে, হিমোফিলিয়া যারা বুঝতে পেরেছো আমাদের প্রিভিয়াস লেকচারে, অর্থাৎ লেকচার 9-এ, তাদের কাছে এই বর্ণানুতা একদমই ইজি মনে হবে, খুবই ইজি মনে হবে। কারণ বর্ণান্ধতা হিমোফিলিয়া যেমন এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিনগত রোগ, বর্ণান্ধতাও একইভাবেই এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিনগত রোগ, মানে দুটোই হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। এতটুকু নিশ্চয়ই প্রত্যেকের কাছে ক্লিয়ার, কারো কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? তাহলে হিমোফিলিয়া আমরা যে ক্রস গুলো দেখেছিলাম, বর্ণান্ধতার ক্রস সেই একই রকম ভাবে হবে, ঠিক আছে? কারণ দুটোই একই ধরনের রোগ, এক্স ক্রোমোজোম বাহিত রোগ। আর কি, হিমোফিলিয়া যেমন মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হচ্ছিল, কারণ হিমোফিলিয়া ছিল এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। বর্ণান্ধতাও সে একই রকম, এটাও মহিলাদের তুলনায় পুরুষদেরই কিন্তু বেশি হবে, কারণ বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ, বুঝতে পারলে? তাহলে এতটুকু ডাউট প্রত্যেকের কিন্তু ক্লিয়ার। এবার আমাদেরকে কিছু নতুন নতুন জিনিস শিখতে হবে, যে বর্ণান্ধতা রোগটা কি, কেন হয়, টাইপস এর কি কি আছে, বর্ণান্ধতা মানে কি, আসলে এই রোগটা হয় কেন আমাদের। তো এই এই কিছু কিছু প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো বর্ণান্ধতা, প্রথমে ওয়ার্ডটা বোঝার চেষ্টা করো। বর্ণান্ধতা, অন্ধ ব্যাপারটা আসছে। তো এরা কি হবে? বর্ণের ক্ষেত্রে অন্ধ হবে। যে মানুষদের যে মানুষদের এই বর্ণান্ধতা রোগটা হবে, তারা কি হবে? বর্ণ চিনতে পারবে না। এমন না যে অন্ধ নিয়ে দেখতে পাচ্ছে না কিছু, এরকম না, বর্ণ চিনতে পারবে না। তাহলে যে রোগের ক্ষেত্রে মানুষেরা বর্ণ চিনতে পারে না, হয়তো কোনটা লাল বর্ণ, লাল বর্ণকে নীল বলে দেয়, সবুজকে হয়তো সাদা বলে দেয়, বুঝতে পারলে? এক কথায় বর্ণ তারা ঠিক মতন চিনতে পারে না, সে রোগটাই হচ্ছে বর্ণান্ধতা। অন্ধ নয় কিন্তু, এরা শুধুমাত্র মানে চোখে দেখতে পাবে, কিন্তু এরা বর্ণের ক্ষেত্রে অন্ধ। বর্ণ, কোন বর্ণটা কি, কোনটা সবুজ রং, কোনটা লাল রং, কোনটা নীল রং, সেটা তারা বুঝতে পারবে না, অর্থাৎ বর্ণের ক্ষেত্রে এরা অন্ধ হবে। সেটাকে বলা হচ্ছে বর্ণান্ধতা, যাকে আমরা ইংলিশে বলি কালার ব্লাইন্ডনেস, মানে কালার চিনতে পারবে না, কালারের ক্ষেত্রে এরা ব্লাইন্ড। তাহলে আশা করি ক্লিয়ার করতে গেছে। তাহলে বর্ণান্ধতার রোগে আমাদের মেনলি কি হয় সেটা আমরা বুঝতে পারলাম। যেমন হিমোফিলিয়ায় কোনো জায়গায় যদি কেটে যাচ্ছিল, তাহলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না, রক্ত সঞ্চিত হচ্ছিল না। তো বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা, যে ব্যক্তির বর্ণান্ধতা হবে, তারা বর্ণ চিনতে পারবে না, বর্ণ চিনতে পারবে না। এমন না যে তারা চোখেই দেখতে পারবে না, পুরোপুরি অন্ধ হয়ে যাবে, এমন না, শুধুমাত্র তারা বর্ণটা চিনতে পারবে না, বর্ণ দেখতে গিয়ে তারা গুলিয়ে ফেলবে, যে কোনটা সবুজ রং, কোনটা লাল রং, বা কোনটা নীল রং, তারা চিনতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আমরা যে চোখে দেখছি, সেই চোখে দেখতে আমাদের সাহায্য করছে কি? কোন কোষ? তো আমাদের এই কোন কোষে, মানে আমাদের চোখের মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, প্রোটিন যুক্ত একটা রঞ্জক পদার্থ, যার নাম হচ্ছে ফটোপসিন। কি বললাম? ফটোপসিন, বুঝতে পারলে? তো এই যে ফটোপসিন, এ হচ্ছে প্রোটিন যুক্ত একটা রঞ্জক পদার্থ, প্রোটিন যুক্ত
রঞ্জক পদার্থ। বুঝতে পারলে? এবার এই যে ফটোক্সিন এর কিন্তু আবার বিভিন্ন টাইপস আছে। বুঝতে পারলে? ফটোক্সিন কিন্তু আমাদের চোখের মধ্যে থাকে ঠিকই আছে, কিন্তু এই ফটোক্সিনের আবার বিভিন্ন টাইপস আছে। মানে এক একটা ফটোক্সিন আছে যারা লাল রং দেখতে সাহায্য করে, এক একটা ফটোক্সিন সংবেদী কোষ আছে যারা নীল রং চিনতে সাহায্য করে, সবুজ রং চিনতে সাহায্য করে। তো পার্টিকুলার প্রত্যেকটা কালারের জন্য কিন্তু আমাদের এই যে ফটোক্সিন সংবেদী কোষ এগুলো কিন্তু আলাদা আলাদা আছে। তো মেনলি তোমাদেরকে তিনটে তোমরা মনে রাখবে যে 3 ধরনের বা 3 প্রকারের ফটোক্সিন কোষ তোমরা কিন্তু মনে রাখবে। একটা হচ্ছে লাল কালারের জন্য, একটা হচ্ছে নীল কালারের জন্য, এবং আরেকটা হচ্ছে সবুজ কালারের জন্য। বুঝতে পারলে? কারণ আমি মেন প্রথমে বললাম কি আমাদের চোখে যে দেখছি, যে চোখে দেখতে সাহায্য করছে কোন কোষ। এবার এই কোন কোষের মধ্যে ফটোক্সিন নামক এক ধরনের প্রোটিন যুক্ত রঞ্জক পদার্থ থাকে। এবার এই ফটোক্সিনের মধ্যে কিন্তু পার্টিকুলার এক একটা করে কি থাকছে, আমাদের সংবেদী কিন্তু কোষ থাকে। লাল রং এর জন্য আলাদা একটা সংবেদী কোষ আছে, সবুজ রং দেখার জন্য আলাদা সংবেদী কোষ আছে, নীল রং দেখার জন্য আলাদা সংবেদী কোষ আছে। তাহলে তিনটে আমাদের সংবেদী কোষ। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই যে ফটোক্সিন, তাহলে আমরা কি কি বললাম? তিনটি কোষ থাকছে, তিনটি সংবেদী কোষ কিন্তু থাকে। বুঝতে পারলে? কি কি? একটা হচ্ছে লাল কালারের জন্য, একটা হচ্ছে সবুজ কালারের জন্য, এবং আরেকটা হচ্ছে নীল কালারের জন্য। তোমরা এই তিনটেই কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবা। বুঝতে পারলা? লাল কালারের জন্য যে সংবেদী কোষটা থাকে তাকে বলা হয় এরিথ্রোলোব। কি বললাম? এরিথ্রোলোব রঞ্জক। বুঝতে পারলে? এরিথ্রোলোব রঞ্জক এটা হচ্ছে এক ধরনের সংবেদী কোষ যেটা ফটোক্সিনের মধ্যে আছে। ফটোক্সিনের মধ্যে কিন্তু এরা প্রেজেন্ট থাকছে। সবুজ রঙের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে ক্লোরোলোব। যদি এর নাম কারো মনে না থাকে তাহলে দেখো বলে দিচ্ছি, ক্লোরোফিল। তো ক্লোরোফিল কারা বানায়? উদ্ভিদরা। তো উদ্ভিদের মেনলি যেটা ধরা হয়, উদ্ভিদ হচ্ছে কি সবুজ, তাই তো? গাছের পাতা সবুজ, তাই তো? তো এই যে গাছের পাতা, সেই গাছের পাতার রং সবুজ। তো গাছের যে পাতা তারা তো মেনলি ক্লোরোফিলটাকে বানাচ্ছে, তাই তো? তো তার জন্য সবুজের জন্য আমাদের ক্লোরোফিল থেকে এটা সবুজ রঙের জন্য আমাদের কোন রঞ্জক থাকছে? ক্লোরোলোব। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে ব্যাপারটা। হ্যাঁ, যদি নামটা কারো মনে না থাকে যে সবুজ রং দেখার জন্য কোন ফটোক্সিন রঞ্জক থাকে, তাহলে মনে করে নেওয়া সবুজ, তাই তো? গাছের পাতার রং সবুজ, গাছের পাতা বানায় ক্লোরোফিল, তো সেখান থেকে ক্লোরোলোব। তাহলে আমাদের ক্লোরোলোব যে রঞ্জক, সেই ক্লোরোলোব রঞ্জক আমাদের সবুজ রং দেখার জন্য কিন্তু দায়ী, মানে সবুজ বর্ণ চিনতে আমাদের সাহায্য করে এই ক্লোরোলোব। নীল রঙকে সাহায্য করে হচ্ছে সায়ানোলোব। সায়ানোলোব রঞ্জক। বুঝতে পারলে? তো এই হচ্ছে তিনটে রঞ্জক যেটা হচ্ছে কি ফটোক্সিন। এই যে ফটোক্সিনের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে এই তিনটে সংবেদী কোষ, এরিথ্রোলোব রঞ্জক, ক্লোরোলোব রঞ্জক এবং সায়ানোলোব রঞ্জক। প্রত্যেকে নিশ্চয়ই ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা দেখবো যে বর্ণাঢ্য টাইপস কি। এগুলো তো আমরা দেখলাম যে এই কোষ লাল রং দিতে সাহায্য করছে এটা, সবুজ রং দিতে সাহায্য করছে এটা, নীল রং দিতে সাহায্য করছে এটা। এবার বর্ণাঢ্যতা হয় কখন?
ধরে নাও কোনো কারণে দেখা যাচ্ছে যে আমাদের এরিথ্রোলোব নেই, যাদের বর্ণান্ধতা, যদি কারো ধরে নাও লাল বর্ণান্ধতা হলো, মানে সে লাল রং চিনতে পারছে না, তাহলে তার ক্ষেত্রে কি হবে যে এরিথ্রোলোব, এই যে রঞ্জকটা, এটা কিন্তু তার শরীর বা তাদের এই যে চোখটা, এই চোখে কিন্তু থাকবে না, তার শরীরে প্রেজেন্ট থাকবে না, যার ফলে সে লাল রংটাকে চিনতে পারবে না। লাল রং বাদ দিয়ে বাকিগুলো চিনতে পারবে যদি তার এই বাকি রঞ্জকগুলো প্রেজেন্ট থাকে তবে। ধরে নাও তোর সবুজ, এই যে ক্লোরোলোব, এই ক্লোরোলোব রঞ্জক ধরে নাও নেই, তাহলে সে কিন্তু সবুজ যে বর্ণ, সে সবুজ বর্ণ আর চিনতে পারবে না। বুঝতে পারলে? একই রকম ভাবে নীল, তো যদি এদের মধ্যে কোনো রঞ্জক পদার্থ বা রঞ্জক, এই রঞ্জকগুলো যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু ওই পার্টিকুলার বর্ণ কিন্তু চিনতে পারবে না। যদি এরিথ্রোলোব না থাকে তাহলে লাল রং চিনতে পারবে না, যদি ক্লোরোলোব না থাকে তাহলে সবুজ বর্ণ চিনতে পারবে না, যদি সায়ানোলোব না থাকে তাহলে সে নীল বর্ণ চিনতে পারবে না। তো বর্ণান্ধতা কখন হচ্ছে? যখন এই রঞ্জক পদার্থগুলো তার শরীরে অনুপস্থিত থাকছে, তখনই কিন্তু এই বর্ণান্ধতা বা পার্টিকুলার যে কালার ব্লাইন্ডনেস সেটা কিন্তু হচ্ছে। তাই আমরা দেখবো যে কোন কোন টাইপসের কালার ব্লাইন্ডনেস হতে পারে। তাহলে আমরা এই যে 3 প্রকার দেখলাম, তাহলে এই 3 প্রকারই হবে আমাদের লাল বর্ণান্ধতা, যখন এরিথ্রোলোব থাকবে না, সবুজ বর্ণান্ধতা যখন ক্লোরোলোব থাকবে না, নীল বর্ণান্ধতা যখন সায়ানোলোব রঞ্জক পদার্থ থাকবে না। ক্লিয়ার? তাহলে কত ইজি, দেখো কত ইজি। ক্রস, এই বর্ণান্ধতা ক্রস সে একই রকম, হিমোফিলিয়া ক্রসই যারা যারা করেছো ওই একই ক্রস, শুধুমাত্র হিমোফিলিয়াতে আমরা কি করছিলাম যে এক্স ওয়াই স্বাভাবিকভাবে আছে, আমরা হিমোফিলিয়াতে এইচ দিচ্ছিলাম, এইচ দিচ্ছি মানে সে কি হচ্ছে, হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হয়ে পড়ছে, হিমোফিলিয়া দ্বারা সে আক্রান্ত হয়ে পড়ছে। বুঝতে পারলে? তো এই ক্ষেত্রে আমরা শুধু কি করবো যে সি করে দেবো, সি ফর কালার ব্লাইন্ডনেস, তো এটা শুধু সি করে দেবে। বুঝতে পারলে? এতটা ইজি, বাকি ক্রস একই রাখবা। তো এবার আমরা দেখবো যে হিমোফিলিয়া বর্ণান্ধতার টাইপ কত ধরনের। আমরা এবার দেখবো যে বর্ণান্ধতার যে টাইপস বা প্রকার, এখান থেকে করে দিচ্ছি দেখো টাইপস, বা আমরা কি দেখবো প্রকার। বুঝতে পারলে? তাহলে ধরে নাও আমাদের কি আছে, লাল, প্রথমত যেটা হয় সেটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। লাল মানে লাল বর্ণান্ধতা বলছে না, এটা কি বলছে, লাল সবুজ বর্ণান্ধতা। বুঝতে পারলে? লাল সবুজ বর্ণান্ধতা, যখন এরিথ্রোলোব রঞ্জক পদার্থ থাকবে না তখন এটা হবে। তারপরে হচ্ছে সবুজ বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা কখন হবে? যখন ক্লোরোলোব রঞ্জক পদার্থ থাকবে না তখন আমাদের সবুজ বর্ণান্ধতা কিন্তু হবে। 3 নম্বর যেটা হয় সেটা হচ্ছে নীল বর্ণান্ধতা। যেহেতু আমাদের সায়ানোলোব নীল রং দেখতে সাহায্য করে বা নীল বর্ণ চিনতে সাহায্য করে, তাই সায়ানোলোব না থাকলে আমাদের নীল বর্ণান্ধতা কিন্তু হবে। যখন সায়ানোলোব থাকবে না বা সায়ানোলোব রঞ্জক পদার্থ যখন থাকবে না তখন নীল বর্ণান্ধতা কিন্তু হবে। বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের বর্ণান্ধতার টাইপস। 3 রকম বর্ণান্ধতা কিন্তু হতে পারে। লাল বর্ণান্ধতা না বলে এটাকে লাল সবুজ বর্ণান্ধতা কিন্তু বলা হচ্ছে। বুঝতে পারলে? মানে এরিথ্রোলোব যদি রঞ্জক না থাকে তাহলে কিন্তু লাল রং তুমি তো চিনতে পারবেই না, তার সঙ্গে সঙ্গে সবুজ রংটা চিনতে তোমার কিন্তু একটু প্রবলেম হবে, তার জন্য এটাকে বলা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। কিন্তু তুমি পুরোপুরি তুমি সবুজ রং চিনতে পারবে না কখন, যখন তোমার ক্লোরোলোব রঞ্জক পদার্থ উৎপন্ন হবে না তখন কিন্তু সবুজ বর্ণান্ধতা
হবে মানে সবুজ বর্ণ সে একদমই চিনতে পারবে না। বুঝতে পারলে? আচ্ছা, তো আমরা দেখলাম। এবার দেখো, ধরে নাও কারোর লাল বর্ণান্ধতা হয়েছে, মানে কোথায় লাল সবুজ বর্ণান্ধতা হয়েছে, তো তাকে আমরা কি বলবো? লাল বর্ণান্ধতা যার হয়, লাল বর্ণান্ধতা, একে ধরে নাও ইংলিশে নাম দেওয়া হয়, যেমন যক্ষা, টিবি বলা হয় টিবি। তখন কি বলা হচ্ছে এটাকে, যদি কারো লাল সবুজ বর্ণান্ধতা হয় তখন তার একটা নাম দেওয়া হয়েছে, বলা হয় প্রোটোনোপিয়া। বলা হয় প্রোটোনোপিয়া। বুঝতে পারলে কি বললাম? প্রোটোনোপিয়া। আর যে ব্যক্তির হয় তাকে বলা হয় প্রোটোনোপ। বুঝতে পারলে? তাকে বলা হয় প্রোটোনোপ। ক্লিয়ার? মানে লাল সবুজ বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া, আর লাল সবুজ বর্ণান্ধতা যে ব্যক্তির হবে তাকে বলা হবে প্রোটোনোপ। ধরে নাও কি, ধরে নাও আমি আমারই ধরে নাও, তোমাদের নয়, আমার ধরে নাও হয়েছে লাল বর্ণান্ধতা আমার হয়েছে, মানে আমি লাল বর্ণ চিনতেই পারছি না। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সায়নদার কি হয়েছে যে লাল বর্ণ চিনতে পারছে না, তো তোমরা কি বলবা? যে সায়নদার প্রোটোনোপিয়া হয়েছে। তোমরা বলবো যে সায়নদার প্রোটোনোপিয়া হয়েছে, মানে তার লাল বর্ণান্ধতা হয়েছে। এবার যদি বলা হয় সায়ন দাদা কি, তো সায়ন দাদা হচ্ছে কি প্রোটোনোপ, কারণ সায়ন দাদার প্রোটোনোপিয়া হয়েছে, তাই সায়ন দাদা হচ্ছে প্রোটোনোপ। মানে আমার হয়েছে তা আমি হচ্ছি প্রোটোনোপ, আর আমার কি হয়েছে? প্রোটোনোপিয়া হয়েছে, মানে আমার লাল বর্ণান্ধতা হয়েছে। বুঝতে পারলে? সবুজ বর্ণান্ধতা, তো সবুজ বর্ণান্ধতাকে বলা হয়, একে যেমন বলা হচ্ছে প্রোটোনোপিয়া, তেমন সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। কি বললাম? ডিউটেরা বা ডিউটেরোনোপিয়া, যা বলবা। বুঝতে পারলে? ডিউটেরানোপিয়া। বুঝতে পারলে? তাহলে কি বললাম যে সবুজ বর্ণান্ধতা, এই সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া, আর যার হয় তাকে বলা হয় ডিউটেরোনোপ। মানে এটা যে ব্যক্তি, যে ব্যক্তির হয়েছে তাকে বলা হয় প্রোটোনোপ, আর একে বলা হবে ডিউটেরোনোপ। ডিউটেরোনোপ। ইজ ইট ক্লিয়ার টু অল? নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারলে ব্যাপারটা। আচ্ছা, নীল বর্ণান্ধতা, নীল বর্ণান্ধতা কে বলা হয় প্রোটোনোপিয়া, ডিউটেরানোপিয়া, একে বলা হয় ট্রাইটানোপিয়া। ট্রাইটানোপিয়া। বুঝতে পারলে? আর যে ব্যক্তির হয় তাকে বলা হয় ট্রাইটানোপ। যে ব্যক্তির হয় তাকে বলা হয় ট্রাইটানোপ। বুঝতে পারলে? তাহলে আমরা কি দেখলাম? যে লাল সবুজ বর্ণান্ধতা হচ্ছে কখন? যখন আমাদের এরিথ্রোলোব রঞ্জক না থাকছে। লাল সবুজ বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া, এবং যে ব্যক্তির হয় তাকে বলা হয় প্রোটোনোপ। বুঝতে পারলে? এতটুকু নিশ্চয়ই প্রত্যেকের কাছে ক্লিয়ার। সবুজ বর্ণান্ধতা কখন হচ্ছে? যখন দেখছে ক্লোরোলোব রঞ্জক থাকছে না, তখন আমাদের সবুজ বর্ণান্ধতা হচ্ছে। সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া, এবং যার হয়, যে ব্যক্তির সবুজ বর্ণান্ধতা হয় সে ব্যক্তিকে বলা হয় ডিউটেরোনোপ। নীল বর্ণান্ধতা কখন হচ্ছে? যখন সায়ানোলোব থাকছে না, নীল বর্ণান্ধতাকে বলা হয় ট্রাইটানোপিয়া, এবং যে ব্যক্তির হয় তাকে বলা হয় ট্রাইটানোপ। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের পুরো একদম বর্ণান্ধতা ক্লিয়ার। এবার একটা জিনিস আমি এখনো বলিনি, সেটা হচ্ছে কি, যে বর্ণান্ধতার একটা নাম আছে। তোমরা আমরা হিমোফিলিয়ার অনেক নাম দেখেছিলাম, তাই তো? তো বর্ণান্ধতার কিন্তু অনেক একটা নাম আছে। আমরা বিজ্ঞানী বিজ্ঞানী জন ডাল্টনের নাম নিশ্চয়ই প্রত্যেকে শুনেছি, তাই তো?
তো বিজ্ঞানী জর্জ ডাল্টন তিনি নিজেও কিন্তু একজন বর্ণান্ধতা, মানে বর্ণান্ধ তিনিও ছিলেন। কোন রং? মেনলি মনে হয় তিনি বলেন নীল, নীল বর্ণান্ধতা ছিল, নীল না হলে লাল, আমার এখন ঠিক মতো মনে পড়ছে না, বাট দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আমি জেনে নাম পরে বলে দেবো। তো এই যে বিজ্ঞানী জর্জ ডাল্টন বর্ণান্ধ ছিলেন, তার জন্য কিন্তু বর্ণান্ধটার নাম দেওয়া হয়েছে, একে বলা হয় ডাল্টনিজম। কি বললাম? বর্ণান্ধতা এর অপর নাম, এর অপর নাম হচ্ছে কি? ডাল্টনিজম। কারণ কি, যে বিজ্ঞানী জন ডাল্টন তিনিও একজন বর্ণান্ধ, মানে বর্ণান্ধতা রোগে আক্রান্ত ছিলেন, তিনি একজন কালার ব্লাইন্ডনেস দ্বারা আক্রান্ত ছিলেন, তাই বর্ণান্ধতার অপর নাম হচ্ছে ডাল্টনিজম। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের, মানে এতটুকু যদি করো তো বর্ণান্ধ সম্বন্ধিত শর্ট কোশ্চেন, এমসিকিউ হোক, এসএকিউ হোক, শূন্যস্থান হোক, কোনো আটকাবে না, এখান থেকেই দেবে। দেয় কিন্তু যে লাল বর্ণান্ধকে কি বলা হয়? প্রোটোনোপিয়া। মেনলি এটা দেয়, মেনলি এটাই দেয় যে লাল বর্ণান্ধকে কি বলা হয়? প্রোটোনোপিয়া। আমি এটা মিটিয়ে দিয়েছি, ঠিক আছে? সবুজ নীলটা একটু কমই দেয়, তবুও মাথায় রাখবে, তবুও কিন্তু এই দুটো মনে রাখবে, এমন না যে এই দুটো মানে ইম্পর্টেন্ট না। যা বললাম, যত কিছু বললাম, সবগুলোই কিন্তু মনে রাখার কিন্তু বিষয়, বুঝা গেল? আর মেনলি এটা মনে রাখবে যে লাল সবুজ বর্ণান্ধতার অপর নাম কি, মানে সরি নাম কি? তো হচ্ছে প্রোটোনোপিয়া। বুঝতে পারলে? লাল সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয় এটা কিন্তু দিয়ে দেয়, অপর নাম দিয়ে দেয়। লাল সবুজ বর্ণান্ধতার অপর নাম কি, বা লাল সবুজ বর্ণান্ধতাকে কি নামে ডাকা হয়, সেটা হচ্ছে প্রোটোনোপিয়া। এটাই কিন্তু মেনলি দেয়। বাকিগুলো যা ডিটেলস বললাম একটু মাথায় রাখার চেষ্টা করো, তাহলে বর্ণান্ধতা সম্বন্ধিত কোনো প্রশ্ন, শর্ট টাইপের প্রশ্ন কিন্তু আটকাবে না। বাকি এবার থাকলো আমাদের সেটা হচ্ছে ক্রস। তো ক্রসটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা, কারণ আগের দিনে আমি দেখিয়েছিলাম, তবুও একটা দেখিয়ে দিচ্ছি যদি কারো সমস্যা হয়। হিমোফিলিয়া যেটা করেছো ক্রস, একই ক্রস, শুধু হিমোফিলিয়াতে আমরা দিচ্ছিলাম এইচ, এখানে আমরা কিন্তু আর এইচ দেবো না, এখানে আমরা সি দিয়ে কাজ দেবো, সি দিয়ে আমরা এখানে কাজ কিন্তু চালাবো। বুঝতে পারলাম? দেখো পুরুষদের ক্ষেত্রে, মানে এটা মেলদের ক্ষেত্রে, যদি এক্স ওয়াই থাকে তার মানে হচ্ছে স্বাভাবিক, কিন্তু যদি এক্স ওয়াই এবং এক্স এর মাঝে একটা সি হয়ে যায়, তার মানে সে কিন্তু কালার ব্লাইন্ডনেস দ্বারা কিন্তু আক্রান্ত, এটা হচ্ছে আক্রান্ত। করে দিলাম। মহিলাদের ক্ষেত্রে যদি এক্স এক্স থাকে স্বাভাবিক, এটা মানে ফিমেল এফ করে দিচ্ছি, যদি এক্স এক্স থাকে এবং এই এক্স এর মধ্যে, মানে মেইনলি এটাকে ধরা হয়, এই এক্স এর মধ্যে যদি একটা সি চলে আসে, তার মানে এই মহিলাটা হচ্ছে বাহক। তার মানে দেখো মহিলারা একটা কিন্তু চান্স পাচ্ছে, কারণ কি মহিলাদের দুটোই থাকে এক্স ক্রোমোজোম। এবার বর্ণান্ধতা হচ্ছে হিমোফিলিয়ার মতনই এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। তাহলে দেখো যদি পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম থাকছে, তাহলে যদি ওই একটাই এক্স ক্রোমোজোমে যদি মিউটেশন হয়ে যায়, তাহলে আর তো তার কোনো এক্স ক্রোমোজোম নেই যে ব্যাকআপ করবে, তাহলে একটা এক্স ক্রোমোজোম তার মিউটেশন হয়ে যাচ্ছে, মানে বর্ণান্ধতার যে জিন, সেই জিন দ্বারা এই এক্স ক্রোমোজোমটা মিউটেশন ঘটছে, তাহলে সে কিন্তু আর বাহক হওয়ার তার কোনো চান্স নেই, সে ডিরেক্ট কিন্তু আক্রান্ত হয়ে পড়বে, কারণ তার একটাই এক্স ক্রোমোজোম আছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দেখো দুটো এক্স ক্রোমোজোম, মানে একটা এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয়ে যায়, কিন্তু আরেকটা এক্স ক্রোমোজোম কিন্তু সে কিন্তু এখনো স্বাভাবিক আছে, সে কিন্তু তার কিন্তু মিউটেশন ঘটেনি। এই এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটেছে, কিন্তু এই এক্স ক্রোমোজোমটার কোনো মিউটেশন কিন্তু ঘটেনি, তাই এ কিন্তু বাহক হবে প্রথম ক্ষেত্রে। কিন্তু যদি তার দুটোই এক্স ক্রোমোজোমে যদি মিউটেশন ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে এই মহিলা কিন্তু আর বাহক থাকবে না, সে আক্রান্ত হয়ে পড়বে। তাহলে এবার আমরা দেখবো, প্রথমত দেখবো যে একটা স্বাভাবিক পিতা নিব, স্বাভাবিক পিতা নিয়েছি আমরা, এবং তার সঙ্গে আমরা ক্রস ঘটাবো হচ্ছে বাহক মাতা। বাহক মাতা ধরে নাও আমরা ক্রসটাকে কিন্তু ঘটাচ্ছি, মানে তার একটা এক্স এর উপর সি থাকবে, মানে কালার ব্লাইন্ডনেস এর জন্য আমরা এটাকে সি নিয়েছি। এবারে এই এক্স এর সঙ্গে ঘটালাম, তার মানে একটা এক্স থাকবে, একটা
একটা এক্স এর মিউটেশন ঘটেছে আর একটা এক্স এর কিন্তু মিউটেশন ঘটবে না, মানে এই একটা যে কন্যা, এই কন্যা কিন্তু কি হবে, বাহক হবে। তারপর দেখো এই এক্স এর সঙ্গে এই এক্স, এই কন্যা কি হবে, স্বাভাবিক, কারণ স্বাভাবিক কন্যা। তারপরে দেখো এবার এই এক্স এর সঙ্গে আমরা এ এক্স সি ওয়াই, মানে এই যে পুত্রটা এসছে এই পুত্র কিন্তু আমাদের কি হবে, এই কিন্তু আক্রান্ত হবে, কারণ দেখো এর একটাই এক্স ক্রোমোজোম আছে এবং সেটাই কিন্তু কি হয়েছে, এর কিন্তু মিউটেশন ঘটে গেছে। তাহলে আমরা দেখেছিলাম কি যে হিমোফিলিয়া এবং বর্ণাঢ্যতার ক্ষেত্রে পুরুষের বাহক হওয়ার চান্স কিন্তু একদমই নেই, বাহক হবেই না, ডিরেক্ট আক্রান্ত হয়ে পড়বে, কারণ একটাই এক্স ক্রোমোজোম কিন্তু আছে। বুঝতে পারলে? এবার দেখো, এবার এক্স সঙ্গে এক্স এর করলাম, তাহলে এক্স ওয়াই, এই যে পুত্রটা হবে এই কিন্তু স্বাভাবিক, স্বাভাবিক পুত্র। তাহলে আমরা কি দেখছি, যদি মাতা যদি বাহক হয় এবং পিতা যদি স্বাভাবিক হয়, তবুও কিন্তু তার একটা পুত্রের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কারণ বর্ণাঢ্যতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাড়িতে প্রচ্ছন্ন লোক এবং পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম থাকে, তাই ভাগ্য খারাপ, আক্রান্ত একবারে হয়ে যাবে, কোনো সেকেন্ড চান্স থাকবে না, বাহক হওয়ার কোনো প্রশ্নই কিন্তু ওঠে না। একেবারে বলে তোমরা কি করবে, তোমরা নিজেরা কিন্তু ক্রস ঘটাবে, যেহেতু আমি হিমোফিলিয়া দেখিয়ে দিয়েছি, এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। যে আমি এবার নিলাম কি যে একটা আক্রান্ত পিতা, একটা পিতা নেবে যে আক্রান্ত এবং মাকে নেবে মানে মহিলাকে নেবে বাহক হিসেবে, তারপরে ক্রস ঘটাবে, দেখবে তাদের ছেলে পেলে কেমন আসছে, কতজন আক্রান্ত হচ্ছে কতজন আক্রান্ত হচ্ছে না। তারপরে ধরে নাও আক্রান্ত পিতা নিলে এবং আক্রান্ত মাতা নিলে, তাহলে তাদের প্রত্যেক দেখাতেই বুঝতে পারছে যে প্রত্যেকটা তাদের পুত্র এবং কন্যা প্রত্যেকে কিন্তু আক্রান্ত হবে। তারপরে স্বাভাবিক মাতার সঙ্গে যদি আমরা একদম পুরো আক্রান্ত পিতার যদি আমরা ক্রস ঘটাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কেমন রেজাল্ট আসবে, এই ধরনের ক্রসগুলো কিন্তু নিজের মতন করে প্র্যাকটিস করবে। একটা দেখিয়ে দিয়েছি, হিমোফিলিয়ার লেকচারটা করবে, সেখানে ক্রসগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো আছে। লেকচার যদি বড় না হয় তাই কিন্তু আমি আর কিন্তু ক্রসগুলো দেখাচ্ছি না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি যে আমাদের যে একটা থাকে যে এতগুলো রোগ যেগুলো হচ্ছে, এত যে রোগগুলো হচ্ছে, তো এই যে এই রোগগুলো আমরা কি করে দূর করব? বর্ণাঢ্যতা হয়েছে কারো, তো বর্ণাঢ্যতা যাতে না হয় তো কি কি পদক্ষেপ আমরা নেব, তো এই জন্য কিন্তু আমাদের একটা টপিক কিন্তু এখনো আছে, প্রত্যেকেই বুঝতে পেরে গেছে টপিকটা কি, বুঝতে পারলে? তো আমরা কিন্তু আজকে ওই টপিকটা করে কিন্তু শেষ করব আমাদের এই চ্যাপ্টারটা। এটা হলো কিন্তু প্রত্যেকে ক্লিয়ার বর্ণাঢ্যতা সম্বন্ধে। দেখো এতদিন বিভিন্ন ধরনের রোগ পড়েছি, বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়া পড়লাম, হিমোফিলিয়া পড়লাম, বর্ণাঢ্যতা পড়লাম, এবং আমরা দেখলাম যে পিতামাতা যদি আক্রান্ত হয় দুজনেই, বা একজন পিতা যদি বাহক হয়, মাতা যদি স্বাভাবিক হয়, মাতা যদি আক্রান্ত হয়, পিতা যদি বাহক হয়, বা পিতা যদি স্বাভাবিক হয়, মাতা যদি আক্রান্ত হয়, তাহলে তাদের ছেলে বা তাদের যে পুত্র বা কন্যা, তাদের কিন্তু ভবিষ্যতে ওই রোগ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তাহলে একজন মা এতদিন একটা বাচ্চাকে পেটে রাখার পর যদি হঠাৎ করে তার রোগ ধরা পড়ে, তাহলে তার কতটা খারাপ লাগবে, কারণ হিমোফিলিয়ায় রক্ত বন্ধই হবে না, থ্যালাসেমিয়া যারা হবে তারও সেই একই রকম কন্ডিশন, বারবার তাকে রক্ত দিতে হবে, যকৃতে বিভিন্ন জায়গাতে তার পাকস্থলী হোক, লিভার হোক, সব জায়গাতেই কিন্তু কি হবে, তার লোহা আয়রন কিন্তু জমে যাবে, বর্ণাঢ্যতার ক্ষেত্রে বর্ণ চিনতে পারবে না। তাই এই যে রোগগুলো যাতে তার একটা কন্যা বা একটা পুত্র যেই জন্মাবে তার শরীরে যাতে এই রোগগুলো না হয়, তার জন্য কিন্তু জেনেটিক কাউন্সিলিং একটা করানো উচিত। কি বললাম? জেনেটিক কাউন্সিলিং।
যেহেতু আমরা জেনেটিক্স মানে বুঝতে পারছি নিশ্চয়ই যে পুরো টপিক আমরা পড়লাম, এইটা কিন্তু জেনেটিক্সের একটা পার্ট। এই পুরো চ্যাপ্টার যেটা আমরা কমপ্লিট হয়ে গেল, এটা কিন্তু একটা জেনেটিক্সের কিন্তু একটা পার্ট। জেনেটিক কাউন্সিলিং, তো এই জেনেটিক কাউন্সিলিং এর ক্ষেত্রে কি হয়, ধরে নাও কোন একটা পরিবারের কোন একটা সদস্যের থ্যালাসেমিয়া ছিল আগে, তো থ্যালাসেমিয়া তার ছিল, এবার তার পরিবারের ভবিষ্যতের যে প্রজন্ম তাদের থ্যালাসেমিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কেমন, সেটাতে আমরা কি করবো, একটা ডাক্তারের কাছে যাব এবং ডাক্তার সঙ্গে কথা বলতে হবে আমাদের যে আমাদের ফ্যামিলির এরকম একটা প্রবলেম ছিল, থ্যালাসেমিয়া ছিল। তো ধরুন একটা কাপিল গেছে এবং কাপিলটা বলছে আমরা এখন একটা বেবি নেওয়ার প্ল্যান করছি, তো আমাদের ফ্যামিলিতে এর আগে একজন থ্যালাসেমিয়া তারা আক্রান্ত ছিল, তো এখন আমাদের থ্যালাসেমিয়ার পজিশনটা কিরকম, যে আমাদের দুজনের মধ্যে কেউ কি বাহক আছে, বা আমাদের দুজনের মধ্যে তো কেউ আক্রান্ত তো নেই, আক্রান্ত হলে তো বুঝতে পারা যাবে ওটা, তো বাহক যদি কেউ থাকে তো আমরা কি করে বুঝবো, তো ডাক্তার তখন তোমাকে ব্লাড টেস্ট করার পরামর্শ দেবে এবং ব্লাড টেস্ট করার পর দেখা যাবে যে থ্যালাসেমিয়া আছে কিনা, বুঝতে পারলে। এবং যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাহলে একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস, আলফা এবং বিটা ইলেকট্রোফোরেসিস দ্বারা কিন্তু থ্যালাসেমিয়া রোগটাকে কিন্তু দূরীভূত করা যায়, বুঝতে পারলে। এবার ব্লাড টেস্ট করার পর তোমাদের দেখা যাবে যে থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত আছে কিনা, যদি থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত থাকে তাহলে ডাক্তার বলবে বেবি না নেওয়ার কি করবে, বা যদি অলরেডি সে মেয়েটা প্রেগনেন্ট থাকে তাহলে তাকে অ্যাবর্শন করার কিন্তু একটা মানে অ্যাবর্শন করার একটা মানে বলবে যে অ্যাবর্শন করালে ভালো হয়, বুঝতে পারলে। আচ্ছা, একটা পরামর্শ দেবে যে অ্যাবর্শন করুন, নাহলে আপনার বাচ্চার কিন্তু থ্যালাসেমিয়া হোক বা হিমোফিলিয়া হোক বা বর্ণান্ধতা দ্বারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং এর কিন্তু অনেক ফায়দাও আছে, যে একটা বাচ্চা সে যদি রোগগ্রস্ত নিয়ে জন্মায় সেটা বেশি নিশ্চয়ই ভালো না, তাহলে একটা বাচ্চা যখন জন্মাবে তার নিশ্চয়ই কোনো রোগ না থাকাটা বেশি ভালো, বুঝতে পারলে। তাই এটা একটা ফায়দা, মানে রোগাক্রান্ত শিশু কিন্তু আমাদের পরিবেশে সৃষ্টি হবে না, তৈরি হবে না। তাছাড়া একটা পরিবারে থ্যালাসেমিয়া পজিশনটা কেমন, বা বর্ণান্ধতার পজিশন কেমন, বা হিমোফিলিয়ার পজিশন কেমন, মানে বাহক আছে কেউ কিনা বা কেউ আক্রান্ত আছে কিনা, এটা কিন্তু বুঝতে পারা যায়। এবং তাদের পূর্বপুরুষের কারো ছিল কিনা এটাও কিন্তু ধারণা করা যায়। যদি কারো ধরে নাও ব্লাড টেস্ট করার পর তার যদি কোনো ব্যক্তির হিমোফিলিয়া বাহক ধরা পড়েছে যে এই পুরুষটা বা এই মহিলাটা হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত, তাহলে এখান থেকে আন্দাজ করতে পারা যাবে যে তার ফ্যামিলির কোনো পূর্বপুরুষ ছিল যে হিমোফিলিয়া বাহক ছিল বা হিমোফিলিয়া আক্রান্ত ছিল। হ্যাঁ, তাই কিনা, বুঝতে পারলে। তো এ হচ্ছে ব্যাপার, মানে আমরা জেনেটিক্স কাউন্সিলিং এর দ্বারা কিন্তু বুঝতে পারি যে কোন একটা ফ্যামিলির পূর্বপুরুষরা হিমোফিলিয়া বা বর্ণান্ধতা বা থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত ছিল কিনা, তারপরে রোগগ্রস্ত শিশু যাতে না সৃষ্টি হয়, মানে একটা রোগ মুক্ত পরিবেশ কিন্তু পাওয়া যাবে, মানে একটা শিশু থাকবে না, রোগাক্রান্ত কোনো শিশু কিন্তু থাকবে না যদি জেনেটিক কাউন্সিলিং করা হয়। তো এই সুবিধাগুলো কিন্তু জেনেটিক কাউন্সিলিং এ আছে। তো জেনেটিক কাউন্সিলিং হচ্ছে এটাই যে কোনো একটা ব্যক্তির বা কোনো একটা পরিবারের কোনো পূর্বপুরুষের বা ভবিষ্যৎ প্রজন্মে তাদের কোনো বংশগতিজনিত রোগ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কেমন, সেটা কিন্তু আমরা এই জেনেটিক কাউন্সিলিং এর দ্বারা কিন্তু বুঝতে পারবো। জেনেটিক কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং যারা কাপল আছে তাদেরকে কিন্তু জেনেটিক কাউন্সিলিং করানো উচিত, এটাই আমি বলতে চাইছি যে উচিত, বুঝতে পারলে। তো এই হচ্ছে ব্যাপার জেনেটিক কাউন্সিলিং এর। আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। তো ক্রিস ক্রস উত্তরাধিকারের ব্যাপারটা একটু বলে দিই। দেখো, ক্রিস ক্রস উত্তরাধিকারের ক্ষেত্রে কি হয়, ধরো এটা যারা মেল এবং এটা হচ্ছে একটা ফিমেল, তো তাদের এখান থেকে ধরে নাও একটা পুত্র হয়েছে, এখানে ধর এটা একটা পুত্র হয়েছে দুজন এখান থেকে, এবং একটা ধরে নাও মেয়ে হয়েছে। তো কি ঘটবে ব্যাপারটা, যে এদের এই মহিলা, তো এই মহিলা যখন
হয়েছিল তখন তার যে বাবার বৈশিষ্ট্য, তার বাবার বৈশিষ্ট্যগুলো কি হয়েছে, তার দেহতে এসছে এবং তার দেহ থেকে কোথায় গেছে, তার পুত্রের মধ্যে গেছে। এবং এই যে পুরুষটা, এই পুরুষটা কোথায় পেয়েছে, এই পুরুষটা তার মায়ের কাছ থেকে কিন্তু বৈশিষ্ট্যগুলো পেয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলো তার কিন্তু কন্যার মধ্যে সঞ্চারিত হয়েছে। এটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। মানে ধরে নাও কোনো একটা ফ্যামিলির কোনো পুত্রের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো তার মাতার যে বৈশিষ্ট্য, সেই মাতার বৈশিষ্ট্যটা বা কার, তার যে ধরে নাও মানে আমরা যাকে বাংলা ভাষায় বলি নানা বা ঠাকুরদা, তো ঠাকুরদার দেহ থেকে মানে হ্যাঁ নানা বলা উচিত একে। তো মানে এই যে মহিলা, এই মহিলার বাবা, এই ছেলে বাবা নয় কিন্তু এই মহিলার যে বাবা, এই মহিলার বাবার দেহের যে বৈশিষ্ট্য, সেই সমস্ত বৈশিষ্ট্য কার মধ্যে এসছে, তার মেয়ের মধ্যে গেছে। এবং তার মেয়ের বৈশিষ্ট্য কিন্তু আর তার মেয়ের মধ্যে যাবে না, তার মানে এই যে মহিলার বৈশিষ্ট্য কিন্তু ছেলের মধ্যে আসবে। একই রকম ভাবে এই যে ব্যক্তিটার মা, এই ব্যক্তিটার মায়ের বৈশিষ্ট্য, এই ব্যক্তিটার মায়ের বৈশিষ্ট্য তার মধ্যে এসছে এবং এই ব্যক্তিটার যে বৈশিষ্ট্য মানে সে যে মায়ের যে বৈশিষ্ট্যগুলো পেয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তার পুত্রের মধ্যে না, এটা যাবে তার মেয়ের মধ্যে। বুঝতে পারলে? এটা হচ্ছে ক্রিস ক্রস। দেখো একটা ক্রিস ক্রস ব্যাপার আসছে। মানে দেখো এখানে একটা এই যে নানা ছিল, এই যে নানা, এই নানার দেহ থেকে পেয়েছিল তার মা এবং মা থেকে কোথায় আসছে, তার সেই পুত্রের মধ্যে আসছে। মানে একটা ক্রিস ক্রস কেমন হচ্ছে, এরকম ক্রিস ক্রস, তাই তো? নানার দেহ থেকে পেয়েছে তার মা এবং মার দেহ থেকে পেয়েছে তার ছেলে। বুঝতে পারলে? একই রকম ভাবে এই যে কন্যার যে বৈশিষ্ট্যগুলো পেয়েছে, সেগুলো পেয়েছে বাবার কাছ থেকে এবং বাবা সেই বৈশিষ্ট্যগুলো পাবে কার কাছ থেকে, তার মায়ের কাছ থেকে। মানে এই যে মেয়েটা, এই মেয়েটার দাদি বা দিদি বা ঠাকুমা বা ঠাম্মা যাই হোক, তো এই ঠাম্মার বৈশিষ্ট্যগুলো, এখন এই ঠাম্মার বৈশিষ্ট্য, এই ঠাম্মার বৈশিষ্ট্যগুলো কার মধ্যে গেছে, তার ছেলের মধ্যে গেছে, মানে মেলের মধ্যে গেছে। এবং এই মেলের মানে এই যে পুরুষটার বৈশিষ্ট্য কিন্তু তার ছেলের মধ্যে যাবে না, তার মেয়ের মধ্যে যাবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে ক্রিস ক্রস। একটা ক্রিস ক্রস একটা ব্যাপার আসছে এরকম করে, একেই বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। এবং কেন হচ্ছে যে ব্যাপারটা, যে এ হচ্ছে এক্স ওয়াই এবং এ আছে এক্স এক্স। তো এই যখন মহিলা মানে তার স্ত্রীর সঙ্গে যখন মিলন ঘটে, যখন এই মহিলা তৈরি হয়েছিল, তখন এর কাছ থেকে এক্স ক্রোমোজোম ছিল। এবার এই এক্স ক্রোমোজোমের দ্বারা যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে এসেছে, এবার পিতা কি দিবে, পিতা তো আর এক্স ক্রোমোজোম দিবে না। যখন ছেলে তৈরি হবে তখন তার পিতার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম আসবে এবং মায়ের কাছ থেকে আসবে এক্স ক্রোমোজোম। তাই মায়ের যে বৈশিষ্ট্য মানে দাদা নানার বৈশিষ্ট্য মার কাছে এবং মায়ের বৈশিষ্ট্য কিন্তু পুত্রের কাছে আসে। হ্যাঁ কিনা বুঝতে পারলে? এবং দেখো এই যে মহিলা তার এক্স আছে, তো এই যখন তার যে স্বামী হবে, তার তখন হাজবেন্ডের সঙ্গে মিলন করার পর যখন এই যে তার ছেলে তৈরি হয়েছিল, তো সে কি দিবে, তো এক্স এক্স মানে একটা এক্স ক্রোমোজোম দিবে এবং তার তার যে বাবা মানে এই যে মহিলা যখন তার স্বামীর সঙ্গে মানে মিলন ঘটিয়ে যখন এই পুত্র তৈরি করেছিল, তো তার এক্স ওয়াই ছিল, তার কাছ থেকে ওয়াই আসবে, তার কাছ থেকে তো এক্স আসবে না। তো এই ওয়াই এবং এই যে এক্স বৈশিষ্ট্য সেটা কিন্তু এর মধ্যে সঞ্চারিত হবে। এবং যখন এই যে মেয়েটা তৈরি হবে মানে যে ফিমেলটা তৈরি হবে, এই ফিমেল তৈরি হওয়ার সময় সে কিন্তু ওই যে এক্স বৈশিষ্ট্যওয়ালা ক্রোমোজোমটা কিন্তু এখানে সঞ্চারিত করবে এবং এর কাছ থেকে আবার একটা কিন্তু কি আসবে, এক্স ক্রোমোজোম আসবে, নিয়ে এরা তৈরি করবে কি ফিমেল। তো এটা ক্রিস ক্রস। দিদার বৈশিষ্ট্য আসছে বাবার মধ্যে এবং বাবার কাছ থেকে যাচ্ছে মেয়ের দেহে। নানুর বৈশিষ্ট্য বা নানার বৈশিষ্ট্য যাচ্ছে তার মেয়ের মধ্যে এবং তার মেয়ের বৈশিষ্ট্যগুলো যাচ্ছে সেই তার মেয়ের সন্তানের মধ্যে, মানে এর নাতির মধ্যে। তো এইটাকে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। ছেলে থেকে মেয়ে এবং মেয়ে থেকে আবার ছেলে, মেয়ে থেকে ছেলে, ছেলে থেকে আবার মেয়ে এবং মেয়ে থেকে আবার কিন্তু ছেলের মধ্যে যাবে। বুঝতে পারলে? এরকম একটা ক্রিস ক্রস এরকম কিন্তু চলতে থাকবে। একে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার, বর্ণাঙ্গতা কালার ব্লাইন্ডনেস কমপ্লিট। বুঝতে পারলে? জেনেটিক কাউন্সিলিং কমপ্লিট, ক্রিস ক্রস উত্তরাধিকার কমপ্লিট। তো এই ব্যাপারটা এটা ঘিঞ্জি হয়ে গেল জিনিসটা।
যদি কারো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবে যে দাদা ক্রিস ক্রস উত্তরাধিকার ব্যাপারটা বুঝতে পারিনি, খুবই ঘিঞ্জি হয়ে গেছে। আর একবার আমি বলে দেবো, ডোন্ট ওয়ারি। তো আজকের ভিডিও যদি ভালো লাগলো তো অবশ্যই লাইক দেবে, কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ যে কোনো প্রবলেম হোক তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে কিন্তু। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও, এরকম ইন্টারেস্টিং ক্লাস যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই অবশ্যই বায়োলজিক্যাল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে এবার পরের লেকচারে একটা নতুন চ্যাপ্টার নিয়ে। এবং পুজো তোমাদের কেমন কাটলো আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাও। এবং আজকে লক্ষ্মী পূজা ছিল, লক্ষ্মী পুজোরও তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন, ভালোবাসা আমার তরফ থেকে। দেখা হচ্ছে এবার পরের লেকচারে এবং তোমরা অবশ্যই জানাবে যে আমরা নেক্সট চ্যাপ্টার কোনটা স্টার্ট করব। ঠিক আছে, তো টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড ভালো করে কিন্তু পড়াশোনা করো, কারণ মাধ্যমিকে আমাদের একটা দারুণ রেজাল্ট কিন্তু করে দেখাতে হবে। ঠিক আছে।